আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কি ভালোভাবে শুনতে পাচ্ছেন? আপনারা আপনাদের যদি শুনতে কোনো অসুবিধা হয় দয়া করে আমাদেরকে কমেন্টে জানাবেন। আপনারা ভালোভাবে শুনছেন এই আশা করে আমি শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত সুধী এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী, সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। মেশিন শপ প্র্যাকটিস 1 বিষয়ের আজকের এই অনলাইন সেশনে আপনাদেরকে স্বাগতম। সেশন উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ওমর ফারুক, ইনস্ট্রাক্টর মেকানিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। মেশিন শপ প্র্যাকটিস 1 বিষয়টি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল টেকনোলজির ছাত্রদের দ্বিতীয় পর্বের একটি পাঠ্য বিষয়। এই বিষয়ে অনলাইনে এটি আমাদের 19তম সেশন, যদিও এটা 10ম সেশনের একটা রিভাইজড সেশন, কারণ আসলে এই বিষয়ে আমাদের মোট 5টি চ্যাপ্টার আছে। আমরা ইতিমধ্যেই সবগুলো চ্যাপ্টার সম্পর্কে অনলাইনে প্রতিটি সেশনে আলোচনা করেছি। মোট 13টি সেশনে আমাদের টোটাল 5টি চ্যাপ্টারকে আমরা শেষ করেছিলাম। এই সুযোগে আমরা সেশনগুলি আবার রিভিউ করছি। যারা আগে ক্লাসগুলি দেখছে তারা হয়তো এখানে কোনো বিষয় যদি তাদের ক্লিয়ার না থাকে সেটা এখানে এই সেশন হয়তো ক্লিয়ার হবে। আবার যারা একদম দেখে না তারা আবার এই সেশনটি দেখে নতুন করে তারা এই যে সেশনটা মিস যারা করছে তাদের জন্য উপকার হবে, তারা এই সেশনটি থেকে এই অবজেক্টিভ গুলো জানতে পারবে। আজকে আমরা 4th চ্যাপ্টারের অ্যাপ্লিকেশন অফ ড্রিলিং মেশিন অধ্যায় নিয়ে আলোচনা করব। এই বিষয়ে মোট 6টি অবজেক্টিভ, এই অধ্যায়ে মোট 6টি অবজেক্টিভ আছে। তার মধ্যে প্রথম থেকে 4র্থ অধ্যায় অবজেক্টিভ এগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা পঞ্চম এবং ষষ্ঠ এই দুটি অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের লার্নিং অবজেক্টিভ হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাপ্লিকেশন অফ ড্রিলিং মেশিন অধ্যায়ের ক্যারি আউট বেসিক ক্যালকুলেশন ফর স্পিড অ্যান্ড ফিড। অর্থাৎ ড্রিলিং মেশিনের সাহায্যে যখন আমরা ড্রিল করব, ছিদ্র করব, তখন আমাদের মেশিনের কাটিং স্পিড এবং ফিড কেমন হবে সেটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব সেই বিষয়ে আমরা শিখব। আর আইডেন্টিফাই ডিফারেন্ট, ষষ্ঠ অবজেক্টিভ যেটা আইডেন্টিফাই ডিফারেন্ট টাইপস অফ টুল স্টিল অ্যান্ড টুল ম্যাটেরিয়াল। অর্থাৎ বিভিন্ন ধরনের টুইস্ট ডিল সম্পর্কে আমরা পরিচিত হব এবং সেগুলার কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেই সম্বন্ধে আমরা আজকে সেশনে জানতে পারবো। তাহলে ক্যারি আউট দ্য বেসিক ক্যালকুলেশন ফর স্পিড অ্যান্ড ফিড। তাহলে আমরা প্রথমে জানি স্পিড বলতে কি বুঝি। স্পিড মানে এখানে কাটিং স্পিড বোঝানো হয়েছে। The speed of a drill is measured in terms of the rate at which the outside of or periphery of the tool moves in relation to the work being drilled. অর্থাৎ যে গতিতে কাটিং টুল অ্যাজ ওয়েল ড্রিল বিটের আউটসাইড বা পরিধি ওয়ার্কপিসের সাপেক্ষে স্থান পরিবর্তন করে অর্থাৎ স্থানান্তরিত হয়, সেই গতিকেই বলে কাটিং স্পিড। It is the speed at which cutting tool, that is drill bit, removes material from the circumference of a round hole in a workpiece. এটা হচ্ছে the cutting tool, that is drill bit যে গতিতে
একটি ওয়ার্কপিসের গোলাকার ছিদ্রের পরিধি হইতে মেটেল কেটে অপসারণ করে সেই গতিকে আমরা কাটিং স্পিড বলি। একটা এভরি মেটেরিয়াল হ্যাজ স্পেসিফিক কাটিং স্পিড ফর স্পেসিফিক কাটিং টুল। প্রত্যেকটা মেটেরিয়ালেরই আলাদা নির্দিষ্ট একটা কাটিং স্পিড থাকে ফর নির্দিষ্ট কাটিং টুল। নির্দিষ্ট কাটিং টুল দিয়ে একটা নির্দিষ্ট গতিতেই কিন্তু একটা মেটেরিয়াল থেকে ডিল করে আমরা মেটেরিয়াল অপারেশন করতে পারি। যদি এর থেকে বেশি গতি করি তাও কিন্তু ঠিক না, কম গতিতে সেটাও ঠিক না। Harder materials are cut relatively at lower cutting speed or than softer materials with a specific কাটিং টুল। একটা নির্দিষ্ট কাটিং টুলের সাহায্যে যদি আমরা ড্রিল করি, সেই ড্রিল করে ম্যাটেরিয়াল অপসারণ করি, সেই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে যে যদি কঠিনতর পদার্থ একটা নির্দিষ্ট ড্রিল বিট, যেমন হাই স্পিড স্টিলে তৈরি একটা ড্রিল বিট যদি হয়, সেই ড্রিল বিটটা দিয়ে আমরা যখন একটা নির্দিষ্ট মেটেরিয়ালকে দুটো মেটেরিয়ালের মধ্যে একটা হার্ডার মেটেরিয়াল কঠিনতম পদার্থকে কাটার সময় তুলনামূলকভাবে কম কাটিং স্পিডে কাটবো, আর নরম মেটেরিয়ালকে তুলনামূলকভাবে হায়ার কাটিং স্পিডে কাটবো। অর্থাৎ যদি কাটিং স্পিডটা আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে তুলনামূলকভাবে কম হবে, আর নরম পদার্থের ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি হতে পারে। কাটিং স্পিডটা ক্যালকুলেট করে ম্যাথমেটিক্যালি যে আমরা যে একটা ইকুয়েশন দিয়েছি এখানে বি সমান সমান পাইডিয়ান, এই সূত্রের সাহায্যে আমরা কাটিং স্পিড, জবের ব্যাস এবং আরপিএম এগুলার সলিউশন করতে পারি। কত হবে, যেমন বি এখানে বি ইকুয়াল টু পাইডিয়ান, এখানে বি ইজ দ্য রিকমেন্ডেড কাটিং স্পিড ফর দ্য স্পেসিফিক ওয়ার্কপিস ম্যাটেরিয়াল। অর্থাৎ যেই কাটিং আমরা যদি মাইল্ড স্টিলের কোনো ওয়ার্কপিস থেকে কেটে ডিল করতে চাই, তাহলে সেটার জন্য আমরা যে কাটিং স্পিড নির্ধারণ করি সেটাকে আমরা বি দ্বারা সুস্থ করব। ডি ইজ দ্য ডায়ামিটার অফ দ্য ডিল বিট, অর্থাৎ যে ডিল বিট দিয়ে আমরা ছিদ্র করব সেই ডিল বিটের ডায়ামিটারটাই আমরা ডি দ্বারা সুস্থ করব। এখানে যেটা বলে আমরা যদি লেদ মেশিনে টার্নিং করার সময় যে আমরা ডায়ামিটার, সেক্ষেত্রে আমরা বি ইকুয়াল টু 5 লিখি, বাট এখানে সেখানে ডিটা হবে জবের ব্যাস, আর এখানে ডিলের ক্ষেত্রে ডিটা হবে আমাদের ডিল বিটের ব্যাস। এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, জবের ব্যাস আর এখানে ডিল বিটের ব্যাস। আচ্ছা, আর এন ইজ দ্য রোটেশন পার মিনিট অফ দ্য ডিল বিট, এন হবে প্রতি মিনিটে ডিল বিটটা কতবার ঘুরবে সেই হারটাই হচ্ছে এন। অনেকে আবার এই বি ইকুয়াল টু ফাইডিয়ান বা 100 বা 1000 লেখে, এখানে আমি কিন্তু এটা বেসিক ইকুয়েশন, কারণ আমাদের এখানে আমরা বি এর এককও দিই নাই, ডি এর এককও দিই নাই, যেহেতু বি এবং ডি এর একক এখানে আনডিফাইন্ড, সেই কারণে আমরা এখানে 100 বা 1000 দিয়ে ভাগ করি না। যদি আমরা বি কে ধরতাম মিটার পার মিনিটে আর ডি কে ধরতাম মিলিমিটার, তাহলে আমরা যেহেতু একই ধরনের এককে আসার জন্য আমরা কি করতাম, সেখানে 5 বা 1000 করতাম। আর যদি বি কে মিটারে পার মিনিটে এবং ডি কে যদি আমরা সেন্টিমিটার ধরতাম, তাহলে 100 দিয়ে ভাগ করতাম। কাজে আমি সাধারণত প্রপোজ করি যে আমাদের বেসিক ইকুয়েশন যেটা, সেটা আমাদের জানা থাকবে, আর যে 100 কে 1000 দিয়ে ভাগ করবো সেটা আমাদের এককের উপর নির্ভর করে আমরা সেটা নির্ধারণ করব। তো এই কারণে অনেকে এটা যেন কারো যদি কনফিউজ হয়, তাহলে সেক্ষেত্রে দয়া করে এই বিষয়টা মাথায় রাখতে হবে। কাটিং স্পিডের যেটা আমরা দি অপটিমাম স্পিড ফর দ্য মেটেরিয়াল ইজ এফেক্টেড বাই মেনি ফ্যাক্টরস। সত্যিকারের যথার্থ কাটিং স্পিড কত হবে সেটা বিভিন্ন ধরনের ফ্যাক্টর উপরে নির্ভর করে। যেমন আমাদের ম্যাটেরিয়ালটা কাটিং জব ওয়ার্কপিস, যেমন কম্পোজিশন, হার্ডনেস এন্ড থার্মাল কন্ডাক্টিভিটি অফ ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়ালটাকে কাটবো সেটার কি উপাদান দিয়ে তৈরি, হ্যাঁ, যে ওয়ার্কপিসটাকে কাটবো সেটা কি উপাদান দিয়ে তৈরি, তার যে ম্যাটেরিয়াল উপাদানটা কি, তার হার্ডনেসটা কেমন, এবং তার থার্মাল অর্থাৎ তাপ পরিবাহিতা গুণটা কেমন, তার উপরে কিন্তু আমার এই কাটিং স্পিড কিন্তু এফেক্ট করে। ডেপথ অফ হোল, যদি হোলের ডেপথ কেমন, যদি বেশি গভীর হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটা এই অপটিমাম কাটিং স্পিড কিন্তু প্রভাবিত হবে। সেক্ষেত্রে আমাদের হ্যাঁ কাটিং স্পিডটা কিন্তু সেটা আমাদের হয়তো প্রভাবিত হবে।
যদি গভীর হয় তাহলে আমাদের কাটিং স্পিড কমা দিতে হবে। এফিসিয়েন্সি অফ কাটিং ফ্লুইড, কি কোয়ালিটির কাটিং ফ্লুইড ব্যবহার করতেছে তার উপরও কিন্তু আমাদের কাটিং স্পিড নির্ভর করে। স্টিফনেস and condition of drilling machine, ড্রিলিং মেশিন, যে ড্রিলিং মেশিন তার স্টিফনেস এবং তার কন্ডিশন সেটা নির্ভর করে আমাদের কাটিং স্পিড। যদি মনে করি যেমন একটা মেশিন খুব হেভি মেশিন, রিজিড বডি মেশিনের, ড্রিলিং মেশিনটা অত্যন্ত রিজিড, অনেক হেভি তার স্ট্রাকচার, তাহলে সেই ক্ষেত্রে কাটিং স্পিড আমরা যেমন বাড়া দিতে পারবো। যদি হালকা তার রিজিড না হয় ওই রকম, হ্যাঁ, কিছুটা হলো ফ্লেক্সিবিলিটি থাকে, সেই ক্ষেত্রে আমরা কাটিং স্পিড কমাই দিতে হবে। স্টিফনেস অফ দ্য ওয়ার্ক পিস, ফিক্সার এন্ড টুলিং ম্যাটেরিয়াল, আমরা যে ফিক্সার দিয়ে যেসব ওয়ার্ক পিস দিয়ে ধরতেছি সেটার স্টিফনেস, তারপর যে ফিক্সার যেটা দিয়ে ফিক্স করি আমাদের যেমন ভাইস এবং টুল, কাটিং টুল, সেগুলার আমাদের স্টিফনেসটা আমাদেরকে বিবেচনায় নিতে হবে। যেমন শর্টার ইজ বেটার, কাটিং টুল তুলনামূলক যদি শর্টার হয়, ছোট হয়, সেক্ষেত্রে এটা বেটার। লং হলে সেক্ষেত্রে মাথা ফ্লাকচুয়েট করতে পারে। কোয়ালিটি অফ হোলস ডিজাইন, আমরা হোলের ছিদ্রের কোয়ালিটি কেমন সেটার উপরে নির্ভর করে কাটিং স্পিড নির্ধারণ করতে হবে। যদি রাফ হোল হয় তাহলে আমাদের কাটিং স্পিড অনেক সময় বাড়তি দিলে চলবে, বাট যদি আমরা ফিনিশ চাই হোল কোয়ালিটি তাহলে আমাদের কাটিং স্পিড কমে আসবে। লাইফ অফ টুল বিফোর রিগ্রাইন্ডিং অর রিপ্লেসমেন্ট, আচ্ছা একটা কাটিং টুল দিয়ে যেটা দিয়ে আমরা গ্রাইন্ডিং করতেছি সেটা রিগ্রাইন্ড করার আগ পর্যন্ত কত সময় সেটা ব্যবহার হয়েছে সেটা কিন্তু একটা বিষয়। যদি খুব বেশি দিন ব্যবহার হয়ে থাকে সেই টুল দিয়ে যদি আমরা কাটি তাহলে সেক্ষেত্রে কাটিং স্পিডের উপর প্রভাব পড়বে। আর আমাদের ফ্রেশ গ্রাইন্ডিং করা একটা কাটিং যদি টুল দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে আমরা কাটিং স্পিড আরেক রকম হবে, সেটা সেই জন্য সেক্ষেত্রে হয়তো আমরা কাটিং স্পিড বেশি প্রয়োগ করতে পারবো। নতুন টুল হলে কাটিং স্পিড বাড়ায় দেওয়া যাবে। রিকমেন্ডেড কাটিং স্পিড ফর ভেরিয়াস ম্যাটেরিয়ালস, এখানে আমরা ম্যাটেরিয়ালস বলতে ফর ভেরিয়াস ম্যাটেরিয়াল বলতে আমরা যেসব ম্যাটেরিয়ালকে কাটবো সেগুলোকে বুঝলাম, কিন্তু এখানে কাটিং টুল হিসেবে ধরা হয়েছে শুধু হাই স্পিড স্টিল। শুধু হাই স্পিড স্টিল দিয়ে যদি আমরা ডিল করি তাহলে আমাদেরকে কাস্ট আয়রনের জন্য 22 থেকে 21 মিটার পার মিনিট, আমরা এখানে বলে দিচ্ছি মিটার পার মিনিট, 22 থেকে 21 মিটার পার মিনিটে আমরা ডিল করতে পারবো কাস্ট আয়রনকে। মাইল স্টিল করতে পারবো 28 থেকে 35, এবং ব্রাশকেও করা যাবে, যেমন দেখা যাচ্ছে যে নরম মেটেরিয়ালকে আরো বেশিতে করা যাচ্ছে 60 থেকে 90 মিটার পার মিনিটে আমরা ডিল করতে পারবো, কারেন্ট স্পিড দিতে পারবো। আবার অ্যালুমিনিয়ামকে আরো একই রকম 60 থেকে 90, অর্থাৎ দেখতে পাচ্ছি যে তুলনামূলকভাবে সফটওয়্যার ম্যাটেরিয়ালকে আমরা বেশি কাটিং স্পিডে আমরা ড্রিল করতে পারতেছি। এখানে আমরা একটা জিনিস দেখাই, আচ্ছা এরপরে ফিড, আমরা আসছি ফিড। For drilling, feed rate is defined as the depth that the drill bit enters into the works during one revolution of the drill bit. ফিড রেট বলতে এখানে বোঝানো হচ্ছে যে ড্রিলিং এর ক্ষেত্রে ফিড রেট হচ্ছে যে ড্রিল বিট প্রতি এক পাক ঘুরলে, ড্রিল এক পাক ঘুরার সময় ড্রিলটা যতটুকু জবের ভিতরে ঢুকে সেইটুকু ডিস্টেন্স, সেইটুকু দূরত্বকে বলি আমরা ফিড রেট। কাটিং স্পিড এন্ড ফিড determines the surface finish, পাওয়ার রিকোয়ারমেন্টস এন্ড ম্যাটেরিয়াল রিমুভার। এই কাটিং স্পিড এবং ফিড যত বেশি দ্রুত কাটিং স্পিড থাকবে এবং ফিড যদি বেশি হয় তাহলে দ্রুত ম্যাটেরিয়াল কাটবে, আবার যদি কাটিং স্পিড এন্ড ফিড কম হয় আস্তে আস্তে কাটবে। এজ ওয়েল কাটিং স্পিড কনস্ট্যান্ট, ফিড যদি বেশি হয় ম্যাটেরিয়াল দ্রুত কাটবে, আবার যদি ফিড কম হয় ম্যাটেরিয়াল কম কাটবে। বাট আবার যদি বেশি ফিড হয় তাহলে সারফেস ফিনিশ কম হবে, আবার সারফেস ফিনিশ বেশি হবে যদি আমরা ফিডটা কমাই দিই একই কাটিং স্পিডে। তো এই জন্য কাটিং স্পিড এবং ফিডের পরে সারফেস ফিনিশে নির্ভর করে। আবার বেশি ফিড দিতে গেলে মেশিনের পাওয়ার বেশি লাগবে এবং ম্যাটেরিয়াল রিমুভ বেশি হবে। দ্য প্রাইমারি ফ্যাক্টর ইন চুজিং ফিড এন্ড স্পিড ইজ দ্য ম্যাটেরিয়াল টু বি কাট। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যখনই আমরা ফিড এন্ড স্পিড
নির্ধারণ করব সবচেয়ে প্রাইমারি ফ্যাক্টর, মৌলিক ফ্যাক্টর হচ্ছে, প্রাথমিক ফ্যাক্টর হচ্ছে কোন মেটেরিয়ালটাকে কাটবো, কি মেটেরিয়ালটা শক্ত মেটেরিয়াল না নরম মেটেরিয়াল। We use the smaller values for stronger and harder materials. শক্ত মেটেরিয়ালের জন্য কম ভ্যালু, কম কাটিং স্পিড দেব, and larger values for weaker or softer materials, নরম পদার্থের জন্য বেশি কাটিং স্পিড ব্যবহার করতে পারবো। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এরপর আমরা দেখতে পাচ্ছি যে ফিডের ক্যালকুলেশন কিভাবে করব। ফিড রেট, to calculate the feed rate, that is feed, use the following formula. আমরা নিচের এই ফর্মুলাটা F equal to n into FR, এখানে F হচ্ছে ক্যালকুলেটেড লিনিয়ার ফিড রেট অফ দ্য ড্রিল, অর্থাৎ ড্রিল প্রতি মিনিটে কত মিলিমিটার পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে কত মিলিমিটার করে এটা ড্রিল বিটটা অগ্রসর হবে, সেটা হচ্ছে আমাদের ফিড। আর n হচ্ছে স্পিন্ডল স্পিড, দ্যাট ইজ আরপিএম, অর্থাৎ অ্যাজ ওয়েল ড্রিল বিটের আরপিএম, অ্যাজ ওয়েল স্পিন্ডল যে আরপিএম, ড্রিল বিটে একে আরপিএম। তো ড্রিল বিটের যত প্রতি মিনিটে কত বার ঘুরে সেটা হচ্ছে n, আর এফআর হচ্ছে ফিড রেট পার রেভলিউশন অফ দ্য ড্রিল বিট, মিলিমিটার পার রেভলিউশন এটা আমরা বলি। তাহলে এখানে এফআরটা হচ্ছে প্রতি ঘূর্ণন, প্রতি এক পাক ঘূর্ণনের ড্রিল বিটটা কতটুকু অগ্রসর হয়, আর এফ হচ্ছে কি টোটাল এক মিনিটে কত হয়, সেটা জন্য আমরা বলি যে মিলিমিটার পার মিনিট। এফ ইকুয়াল টু এন ইন্টু এফআর। আচ্ছা, ফিড সম্বন্ধে আরো কিছু বিষয় আমাদের নলেজ থাকতে হবে, যেমন in addition to the following rules of the thumb should be of observe when applied, আমরা কিছু থাম রুল যেমন অ্যাপ্লাই করতে হবে, ফলো করতে হবে। যেমন অলওয়েজ স্টার্ট দা উইথ এ স্লোয়ার স্পিড, প্রথমে মেশিন স্টার্ট দেওয়ার সময় আমরা ড্রিল মেশিন স্টার্ট দেওয়ার সময় স্লোয়ার স্পিডে দেবো। যদি দেখি যে না কাটছে ভালো, তখন আমরা হয়তো স্পিড আরো বাড়াই দিতে, কাটের স্পিড অ্যাজ ওয়েল মোটামুটি 50%, যেরকম নির্ধারিত স্পিড হবে তার 50% দিয়ে আমরা কেটে দেখবো যে যদি ভালোভাবে কাটে তাহলে আমরা ফর ফাস্টার রেটে, অর্থাৎ ফাস্টার স্পিডে আমরা কাটবো। Overloading the drill bit by feeding too quickly in Z result an excessive chief load on each drill lead. এখানে যদি বেশি ফিড দিই, ওভারলোড করি ড্রিল বিটকে তাড়াতাড়ি কাটার জন্য, সেই ক্ষেত্রে কি এক্সেসিভ সিজ লোড অন ইচ ড্রিল বিট, তাহলে সেখানে চিপস জমে যাবে ড্রিল বিটের লিপে। প্রত্যেকটা লিপ, সাধারণত আমরা ড্রিলে দুটো লিপ থাকে, সেই লিপে চিপ জমে যায়, কজিং দ্য কাটিং এজ টু ফ্র্যাকচার। এই ক্ষেত্রে আমাদের কাটিং এজটা কিন্তু ফ্র্যাকচার হয়ে যেতে, ফেটে যেতে পারে, তাহলে ড্রিল বিট আর কাজ করবে না। এরপর আছে পেক ড্রিলিং। পেক ড্রিলিংটা ড্রিলের ক্ষেত্রে অনেক খুব বেশি উপযোগী। Or the practice of drilling a short distance, then withdrawing the drill will reduce the tendency of seeds to collect in the bottom of the hole. যদি আমরা ড্রিল করার সময় একটু করে ফিড দিয়ে আবার রিটার্ন করি, আবার ফিড দিয়ে আবার রিটার্ন করি, আবার উইথড্র করি, তাহলে দেখা যাবে যে সেই ক্ষেত্রে আমাদের ড্রিল বিটের তলে, অর্থাৎ আমাদের ছিদ্রের নিচে, সেখানে চিপস জমতে পারবে না। দ্য ডিপার হোল দ্য মোর ফ্রিকুয়েন্ট দ্য ড্রিল মাস্ট বি রিপ্লেসড। যদি বেশি ড্রিল হোলটা খুব বেশি ডিপ হয়, তাহলে বেশি ঘন ঘন, বেশি খুব ফ্রিকুয়েন্টলি আমাদের এটা একবার ড্রিল করব, আবার তুলে ফেলবো, ড্রিল করব, তুলে ফেলবো, এভাবেই করতে হবে। এইটাকে আমরা বলি পেক ড্রিল। The deeper the hole, the greater the tendency is for chips to pack and clog the flutes of the drill. যদি আমাদের ড্রিলের ছিদ্রটা যদি বেশি গভীর হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের শীর্ষ জমে যাওয়ার বা আমাদের ড্রিল বিটের ফ্লুইড গুলা ক্লগ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সে কারণে this increases the amount of heat generated and prevents the cutting lubricant from conducting heat from the drill point. যদি আমাদের এই কন্ডিশন হয়, তাহলে যদি সেক্ষেত্রে নিচে যে চিপ জমে যায়, ক্লগ হয়ে যায়, তাহলে হিট জেনারেটেড হিটটা কিন্তু রিডিউস হতে পারে না, এবং
prevent the cutting lubricant from the conducting heat air. তাহলে কি আমাদের কাটিং ফ্লুইড যেটা সেটা কিন্তু আমাদের ওই যে কন্ডাক্টিং এরিয়াতে যেখানে আমাদের কাটিং টুলের সাথে আমাদের ম্যাটেরিয়াল কন্টাক্ট আছে সেখানে যাইতে পারে না, যার কারণে হিটটাও কাটিং ফ্লুইডের মাধ্যমে হিটটাও বেরিয়ে আসতে পারে না ফ্রম দ্য ডিল পয়েন্ট, যেখানে ডিল হচ্ছে সেই পয়েন্ট থেকে, অর্থাৎ যেখানে কাটা হচ্ছে। Excessive buildup of heat at the drill point result and immature failure. এতে কি হবে, যদি আমাদের ড্রিলের প্রান্তে কাটিং এজে যদি অনেক বেশি হিট জমে যায় তাহলে আমাদের ড্রিল বিটটা প্রিমেচিউর অনেক আগেই কিন্তু কি হয়ে যাবে, ভূত হয়ে যাবে এবং সেক্ষেত্রে এটা অকার্যকর হয়ে যাবে। Therefore সেই জন্য a reduction of speed and feed to reduce the amount of heat is required in deep hole drilling. এই জন্য আমাদের তুলনামূলকভাবে যদি ডিপ হোল হয়, ডিল করে অনেক গভীর ছিদ্র করে, সেক্ষেত্রে আমাদের কাটিং স্পিড এবং ফিট কিন্তু কমাইয়ে ব্যবহার করতে হবে। এইভাবে করলে আমাদের কি, তাহলে আমাদের কাটিং ফ্লুইড দ্যাট ইজ কুল্যান্টও ভালোভাবে সেখানে অ্যাপ্লাই করা যাবে। ফিড অ্যান্ড কনসিকুয়েন্টলি সাথে সাথে ফিড অ্যান্ড স্পিড শুড বি রিডিউসড আপ টু 50% while drilling hole deeper. যদি আমরা এখানে খেয়াল রাখতে হবে, ফিডস এটা মনে রাখার মতো একটা তথ্য, ফিডস অ্যান্ড স্পিড শুড বি রিডিউস আপ টু 50%। এগুলো ফিড অ্যান্ড মানে স্পিড দুইটাই আমাদের কিন্তু কমাইতে হবে 50%। যদি আমাদের সাধারণভাবে আমরা ক্যালকুলেশনে আছে যে আমাদের কাটিং স্পিড, সেখানে আমাদের কাটিং স্পিড ম্যাটেরিয়াল যেটা দেখলাম সেই ম্যাটেরিয়াল কাটিং স্পিড যদি আমাদের সেক্ষেত্রে 30 হয়, সেটা আমরা করব 10। ফিট যদি 0.2 মিলিমিটার হয়, 3 মিলিমিটার হয়, 2 মিলিমিটার, সেখানে আমরা করে ফেলবো 1.1। হ্যাঁ, তাহলে হয় ড্রিলিং হোলস ডিফার দেন ড্রিল ডায়ামিটার। যদি আমাদের ছিদ্রটা ড্রিলটা কি হবে, ডায়ামিটারতে 3 গুণ হয়, তাহলে আমাদের এই ক্ষেত্রে আমাদের কাটিং স্পিড আর একটু এবং ফিট কমাই দিতে হবে। Average cutting speed and feed and depth of cut different for different tool materials. এই ক্ষেত্রে আমরা হাই স্পিড স্টিল যদি কাটি, কাস্ট আয়রনের ক্ষেত্রে আমরা কাটিং স্পিড হচ্ছে 15 থেকে 19। তারপরে এটা হচ্ছে যে স্টেরলাইট দিয়ে যদি কাটি তাহলে 30, আর সিমেন্টেড কার্বাইড দিয়ে কাটলে 63। মাইল্ড স্টিল ক্ষেত্রে 25 থেকে 31। হ্যাঁ, বা এই সিমেন্টেড কার্বাইড দিয়ে কাটলে অ্যাজ ওয়েল 110। সিমেন্টেড কার্বাইড অনেক বেশি হার্ড মেটেরিয়াল, তেমনি ব্রাসকে কাটলে 180, অ্যালুমিনিয়ামকে 360 কাটা যায়। বাট ফিট ক্যানট বি এক্সিড দেন 0.2 থেকে 0.8 মিলিমিটার, এর বেশি কোনো মতেই হবে না। সবসময় 0.8 মিলিমিটার বেশি আমরা কখনো ডিলের ক্ষেত্রে এটা প্রয়োগ করবো না। আর ডেপথ অফ কাট মিলিমিটার, এটা আমরা দেখবো যে 0.5 to 1 ফর ফিনিশিং অপারেশন, আর 2 to 5 ফর রাফিং অপারেশন। তো 1 মিলিমিটার থেকে 0.5 মিলিমিটার থেকে 1 মিলিমিটার ফিনিশিং অপারেশনের জন্য করব, আর রাফের জন্য 2 থেকে 5 মিলিমিটার পর্যন্ত ডেপথ অফ কাট আমরা ব্যবহার করব। অর্থাৎ এখানে কিন্তু বুঝতে হবে যে এটা ডেপথ অফ কাট বলতে কি বোঝাচ্ছে। ডেপথ অফ কাট হচ্ছে আমাদের আগের ডিলটা যত মিলিমিটার বেশি ব্যবহার করছি তাহলে পরের ডিলটা আরো তার থেকে কত বড় হবে। এটা রাফ ফিনিশিং এর জন্য 0.1 থেকে 0.5 থেকে 0.5 থেকে 1 মিলিমিটার পর্যন্ত আমরা বেশি ডেপথ দেব, আর রাফ অপারেশন 2 থেকে 5 মিলিমিটার পর্যন্ত আমরা বাড়াতে পারি। এখানে আমরা একটা ক্যালকুলেশন করেছি যে এক্সাম্পল যে ক্যালকুলেট দ্য আরপিএম এন্ড ফিড for a 12 millimeter HS high speed steel drill bit in soft cast iron having the cutting speed 35 meter per minute and feed 0.2 millimeter per revolution on a manual drilling machine in the lab. তাহলে আমরা প্রথমে বলেছিলাম যে এখানে আমাদের এই ইকুয়েশনটার মধ্যে আমি পাই
বি ইকুয়াল টু ফাইডিয়ান বা 1000 ব্যবহার করেছি, কারণ এখানে আমাদের বি দেওয়া আছে, কাটিং স্পিড দেওয়া আছে মিটার পার মিনিটে, কিন্তু আমাদের ড্রিল বিটের সাইজ দেওয়া আছে, এখানে কাটিং স্পিড দেওয়া আছে 35 মিটার পার মিনিট, এখানে মিটার পার মিনিটে আছে, তাহলে আমাদের কাটিং স্পিড আছে মিটারে পার মিনিট, আর এখানে ড্রিলের সাইজ দেওয়া আছে 12 মিলিমিটার, তাহলে দুইটা একই একক নয়, তাহলে মিটারে নিতে হলে আমাদেরকে এটা যদি এই 12 মিলিমিটারকে আমরা মিটারে আনতে হয়, এদিকে ধরুন বি আছে মিটারে, আর এটা কিন্তু আমাদের মিটারে নাই, সেই জন্য এটা 1000 দিয়ে ভাগ করে আমরা এটাকে মিটারে নিয়ে নিলাম, অর্থাৎ এই জন্য আমাদের ফাইডিয়ান বা 1000 আমরা ব্যবহার করেছি। আর এরপরে তাহলে ইকুয়েশনে এখান থেকে আসে, আমরা এই হিসাব থেকে আমরা বি এর মান 35 আর ডি এর মান 12 ব্যবহার করে আমরা এখানে 928 আরপিএম পাই, অর্থাৎ ড্রিল বিটটা প্রতি নিমিষে 928 বার ঘুরতে পারবে। তাহলে আমরা বলছি যে আগে বলছি, আমরা এর আগের স্লাইডে দেখেছি যে এফ ইকুয়াল টু এন ইন্টু এফআর। এফআর হচ্ছে প্রতি রেভলিউশনে কতটুকু ঘুরবে, আর এফ হচ্ছে প্রতি মিনিটে কতটুকু গভীর হবে, কতটুকু গভীর ডিল করা যাবে। সেই জন্য এটা থেকে আমরা ইকুয়েশন এন এর মান 928 এখান থেকে পেয়েছি, আর এফআর এখানে আমরা বলেছিলাম 0.2 মিলিমিটার পার রেভলিউশন, সেখান থেকে এফ ইকুয়াল টু 18.56 মিলিমিটার, প্রায় 18.5 মিলিমিটার প্রতি মিনিটে ডিল করা যাবে, গভীরতা পর্যন্ত ডিল করা যাবে। এই এটা ফিডটা এমন হবে। আমি আশা করি যে এই ক্যালকুলেশন, এই এক্সাম্পলটা থেকে আমরা কাটিং ফিডের প্রবলেম কিভাবে সলভ হয় সেটা আমরা শিখতে পারলাম। এরপরে আমরা দেখবো যে আইডেন্টিফাই ডিফারেন্ট টাইপস অফ টুইস্ট ডিল এন্ড টুল ম্যাটেরিয়াল। এখানে একটা ডিল বিটের ছবি আছে, এটা আমরা একটা টুইস্ট ডিলের ছবি, তার বিভিন্ন অংশগুলো দেখানো হয়েছে, যে এখানে ওয়েব থিকনেস, এটা হচ্ছে এই যে এটুকু হচ্ছে মার্জিন, এটা হচ্ছে সাইড মানে সাইড ভিউ অফ দ্য ড্রিল বিট, এটা টপ ভিউ। তাহলে এখন ফ্রন্ট ভিউ, আর এটা ফ্রন্ট ভিউ, এটা সাইড ভিউ। তাহলে এখন এখানে দেখা যায়, আর এটা হচ্ছে কাটিং এজ, এই অংশটা কাটিং এজ, এটাও কাটিং এজ, দুটাই কাটিং এজ। আর এটাকে যে রেক ফেস, এটা দিয়ে কিন্তু আমাদের চিপস গুলো উপরে উঠে আসবে, অর্থাৎ এই পথটা একই জায়গা দেখানো হয়েছে রেক ফেস। আর এটাকে বলে আমরা পয়েন্ট অ্যাঙ্গেল, এটা এটা হলো ফ্লুইড, এটাকে বলে আমরা হেলিক্স অ্যাঙ্গেল, অর্থাৎ এই ফ্লুইড গুলা যে অ্যাঙ্গেলে, মানে এই যে অ্যাঙ্গেলে এগুলা কি প্রধান অক্ষের সাথে অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেল হেলিক্স অ্যাঙ্গেল। এটাকে নেক আর এটাকে শ্যাঙ্ক বলে, এই অংশটুকু শ্যাঙ্ক। শ্যাঙ্কের এখানে এইটাকে যেহেতু এটা এদিকে মোটা আর এদিকে চিকন, এই জন্য এটাকে ট্যাপার শ্যাঙ্ক বলে, আর এটাকে বলে ট্যাঙ্ক। এই অংশটুকু নামটা এখানে দেওয়া হয় না, ট্যাঙ্ক বলে এটা। আর এই থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই নেক পর্যন্ত, ড্রিলের একদম এজ থেকে নেক পর্যন্ত, এটাকে বলে ড্রিলের বডি। হ্যাঁ, এইটা এখানে কিন্তু এখানে ডিগ্রিটা উঠে নাই ভুলবশত, এটা হবে 118 ডিগ্রি, ড্রিল বিটের এই অ্যাঙ্গেলটা হবে 118 ডিগ্রি। ড্রিলের ক্লাসিফিকেশন, ড্রিল বিটের বিভিন্ন ভাবে ড্রিল বিটকে ক্লাসিফিকেশন করে। একটা হচ্ছে কি শ্যাঙ্কের গঠন অনুসারে। শ্যাঙ্কের গঠন মানে এখানে শ্যাঙ্কটা আমরা বলি এইটুকু শ্যাঙ্ক। এই শ্যাঙ্ক বিভিন্ন ধরনের হতে পারে, শ্যাঙ্ক সোজা হতে পারে বা ট্যাভার হতে পারে। সেই জন্য শ্যাঙ্কের গঠন অনুসারে ড্রিল বিটকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্ট্রেট বা প্যারালাল শ্যাঙ্ক, আর একটা হচ্ছে ট্যাভার শ্যাঙ্ক। এই শ্যাঙ্কটা হচ্ছে স্ট্রেট, আর এই শ্যাঙ্কটা হচ্ছে ট্যাভার। তাহলে একটা ট্যাভার শ্যাঙ্ক আর একটা হচ্ছে স্ট্রেট শ্যাঙ্ক। স্ট্রেট শ্যাঙ্ক, এই যে স্ট্রেট শ্যাঙ্ক আর ট্যাভার শ্যাঙ্ক উভয় ক্ষেত্রেই কিন্তু আমাদের দুই ধরনেরই কিন্তু ব্যবহার হয়। আমরা যদি দেখি ট্যাপার শ্যাঙ্কেরটা, স্ট্রেট শ্যাঙ্কেরটা হলো কি, those having cylindrical shank which may be same or different diameter than the body of the drill। অর্থাৎ অনেক সময় ড্রিল বিটের শ্যাঙ্কটা, অনেক সময় দেখা ড্রিলের সাইজ আর শ্যাঙ্কের সাইজ একই ডায়ামিটার, বাট এবং এটা সিলিন্ড্রিক্যাল, সব জায়গায় সমান ব্যাস। এইরকম ড্রিলের অংশ আমরা দেখেন, ড্রিলের বডি আর শ্যাঙ্ক দুইটা অংশ দেখছিলাম, এই অংশটুকু বডি আর এই অংশটুকু শ্যাঙ্ক। শ্যাঙ্ক যদি
স্ট্রেট হয়, ট্যাপার না হয়, সেক্ষেত্রে দুইজন হতে পারে। শ্যাঙ্ক বডি সাইতে ডায়ামিটার বেশি হতে পারে, কম হতে পারে, সমান সমান হতে পারে। আর আমরা এটা দেখি যে the shank can be made with or without having a driving flats, tank, neck, grooves or thread। এগুলা থাকতেও পারে, নাও থাকতে পারে। তবে এগুলা সোজা আকারে স্ট্রেট শ্যাঙ্ক, যার এগুলাকে আমরা সাধারণত আলাদা একটা হোল্ডিং ডিভাইস দিয়ে ধরতে হয়, যেমন চাক বা কলের, ড্রিল চাক বা কলের চাক দিয়ে আমরা ধরতে হবে। আর ট্রেভার শ্যাঙ্ক হচ্ছে যে যেগুলার those having conical shank suitable for direct fitting into the taper holes in the machine spindle। এগুলো ট্যাপার করা থাকে, আর মেশিনের স্পিন্ডলের ভিতরেও ট্যাপার থাকে। এগুলো সরাসরি একদম ডাইরেক্ট মেশিনের স্পিন্ডলের মধ্যে দিয়ে দেওয়া যায়। ট্যাপারের কারণে এটা এখানে সেলফ লক হয়ে যায়, অথবা স্লিভ অথবা সকেট থাকে, সকেটের ভিতরে ট্যাপার শেপ থাকে, ট্যাপার ভিতরে ঢুকে যায়। ট্যাপার ডিলস জেনারেলি হ্যাভ এ ট্যাঙ্ক। এইগুলো ট্যাপার ডিলের মধ্যে সাধারণত ট্যাঙ্কটা থাকে। এই যে অংশটুকু আমরা বলছিলাম এইটা হলো ট্যাঙ্ক, এইটা ট্যাপার ডিলের ক্ষেত্রে ট্যাঙ্কটা সাধারণত থাকে। এগুলো সরাসরি আমাদের এই কি বলে এটা স্পিন্ডেলের মধ্যে ঢুকে যায় এবং চাপ দিলে শক্তভাবে আর মানে ফিক্সড হয়ে যায়, যাতে আমাদের আর ডিলবিটটা ছুটে আসে না। খুব দ্রুত মানে ডিলবিটকে কারেন্ট মেশিনের সাথে এঙ্গেজ করা এবং ডিসএঙ্গেজ করার জন্য এই ট্যাপার শ্যাঙ্কটা খুবই কার্যকর। এইটা হলো শ্যাঙ্কের উপর ভিত্তি করে আমরা দুই ভাগ করলাম, ট্যাপার শ্যাঙ্ক, স্ট্রেট শ্যাঙ্ক। হ্যাঁ, এখানে দেখতেছি ওভারঅল লেন্থ আর আর এটা হচ্ছে ফ্লুইড লেন্থ। ফ্লুইড লেন্থটা আমরা, আর এটা হলো পুরোটা এখান থেকে পর্যন্ত এটা বডি। আমাদের সময় প্রায় শেষের দিকে, আমরা একটু যাই। তারপরে আছে হোমো বেসড অন কনস্ট্রাকশন, অর্থাৎ ড্রিল বিটের গঠন অনুসারে আমরা এটা দেখি। ড্রিল বিটের গঠন অনুসারে যেসব ড্রিল বিটের হোমোজিনিয়াস ডিল, সমস্ত অংশ একই পদার্থ দাঁড়াতে হবে, হাই স্পিড স্টিল, পুরা বডিটাই, পুরা ড্রিল বিটের প্রথম প্রান্ত থেকে একদম শেষ পর্যন্ত ট্যাঙ্ক পর্যন্ত, এজ থেকে ট্যাঙ্ক পর্যন্ত সমস্ত অংশটা একই ম্যাটেরিয়াল তৈরি হতে পারে, এটাকে আমরা বলি হোমোজিনিয়াস ডিল। আর যে ডিলটা টিপ ডিলস, যেগুলোর মধ্যে আমরা দোজ হ্যাভিং এ বডি অফ ওয়ান ম্যাটেরিয়াল এন্ড কাটিং লিভস মেড অফ অ্যানাদার ম্যাটেরিয়াল ব্রেসড অর আদারওয়াইজ বন্ডেড ইন প্লেস। অর্থাৎ কিছু কিছু ড্রিল বিট আছে যেগুলোর কাটিং টুলটা একটা ম্যাটেরিয়ালের, সরি কাটিং এজটা, বডিটা মানে শ্যাঙ্কটা আলাদা ম্যাটেরিয়ালের, বডিটা অন্য ম্যাটেরিয়াল, কাটিং এজটা ভিন্ন ম্যাটেরিয়াল, সেগুলো হচ্ছে আমরা টিপ টিপ ড্রিল বলে। আর একটা হচ্ছে ইনচার ড্রিল, যেগুলো ড্রিল বিটের মুখে যে ফ্লুট বরাবর আমাদের যে কাটিং এজ গুলো, সেগুলো আলাদা আলাদা কাটিজ আকারে পাওয়া যায়, সেগুলোকে আমরা আলাদা করি, ওই পোর্শনটাকে সেখানে বসাই দিই, ইনসার্ট করে দিই একটা নির্দিষ্ট পজিশনে, সেগুলোকে বলে আমরা ইনসার্ট ড্রিল। আমরা পরে ছবিটা দেখে দেখতে পারি এই ড্রিলগুলি হচ্ছে যে আমাদের হোমোজেনিয়াস ড্রিল, পুরো বডিটা একই ম্যাটেরিয়ালের তৈরি। এইটা হচ্ছে পুরো ম্যাটেরিয়ালটা, এই ড্রিল বিটটা আমরা পুরো অংশটা একই ম্যাটেরিয়ালের তৈরি। কিন্তু যদি আমি দেখি এইটা, এই ডিলটা বা এই ডিলটা দেখি, এটার এই যে বডিটা এক ম্যাটেরিয়ালের, আবার এখানে উপরে যেটা কাটিং এজ গুলো সেটা অন্য ম্যাটেরিয়ালের তৈরি। এটা হয়তো দেখা যায় সেটাকে হয়তো আমরা ব্রেজিং করি বা বিভিন্ন অন্য কোনো পদ্ধতিতে এটাকে ড্রিল বিটের মেন অংশের সাথে সংযুক্ত করা থাকে। আরেকটা আমরা যেটা বলছিলাম যে এটা হলো আমরা টিপ ড্রিল বলি, এটাকে বলে আমরা টিপ ড্রিল। হ্যাঁ, কিন্তু এই যে ড্রিল বিটটা, এটা কিংবা এটা, এগুলো হচ্ছে কিন্তু এখানে আমাদের ছোট ছোট ড্রিল মেশিনের এজে প্রান্তে কিছু ছোট ছোট ইনসার্ট করা থাকে কার্ডিজ, কাটিং টুল, কাটিং পয়েন্ট, এগুলো আমরা কার্ডিজ আকারে পাই ছোট ছোট টুকরোর মতো। এই কাটিং লিভস গুলো আমরা আলাদা করে একদম স্ক্রু বা বোল্টের সাহায্যে এখানে সংযুক্ত করে দিতে পারি, এগুলোকে আমরা বলি ইনসার্ট ড্রিল। এগুলা ড্রিলের এজ গুলো আমরা আলাদা করে ইনসার্ট করি, সেই জন্য এগুলো ইনসার্ট ড্রিল। আরেকটা আছে যে আরেকভাবে ক্লাস করা যায়, যেটা হলো লেংথ টু ডায়ামিটার, যেটা হচ্ছে ড্রিল বিটের ডায়ামিটারের তুলনায় লেংথ কতটুকু বড় বা ছোট, সেটা হলো স্টাব ড্রিল। দোজ হ্যাভিং ভেরি শর্ট বডি লেংথ, যদি ডায়ামিটার হয় কিন্তু ড্রিল বিটটা অনেক ছোট, লম্বায় ছোট, সেটাকে বলি আমরা স্টাব ড্রিল।
আর রেগুলার লেন্থ ড্রিল, যে ড্রিলগুলা সাধারণত ডায়ামিটারের সাথে 10 গুণের সাথে বড় লম্বা নয়, সেগুলাকে বলে আমরা রেগুলার লেন্থ ড্রিল। অর্থাৎ ডায়ামিটার যা হবে তার থেকে 10 গুণের বেশি লম্বা হবে না ড্রিল বিটের দৈর্ঘ্য, সেগুলাকে বলে আমরা রেগুলার লেন্থ ড্রিল। আর একটা যে জববার লেন্থ ড্রিলস, এগুলা সাধারণত দেখা যাচ্ছে এগুলার লেন্থ 10 গুণের চাইতে বেশি, বা সেগুলাকে বলে আমরা যেসব ড্রিল বিটের দৈর্ঘ্যটা ডায়ামিটারের সাথে 10 গুণের সাথে বেশি হবে সেগুলোকে বলে আমরা জবার ল্যাং ড্রিলস। তো বন্ধুরা, আমরা এরপর যাচ্ছি যে টুল ড্রিলের ম্যাটেরিয়াল। ড্রিল বিটের ম্যাটেরিয়াল গুলা বিভিন্ন প্রকার হতে পারে। এখন আমরা দেখি, যেমন টুল ড্রিলস আর ম্যানুফ্যাকচার ফ্রম দ্য ফলোইং ম্যাটেরিয়াল। একটা হচ্ছে ম্যানুফ্যাকচার অ্যাজ ওয়ান পিস, আমরা কিছুক্ষণ আগে বলছি ম্যানুফ্যাকচার অ্যাজ টু পিস। তো ওয়ান পিস আকার ম্যানুফ্যাকচার যেমন হাই স্পিড স্টিল और কার্বন স্টিল দ্বারা প্রোডাক্ট প্রডিউস হতে পারে। আর ম্যানুফ্যাকচার অ্যাজ টু পিস ও বডি, যেটা কাটিং পার্ট, এটা হাই স্পিড স্টিল হতে পারে, আর শ্যাঙ্কটা কার্বন স্টিল হতে পারে। বডিটা একটা, যেটা কাটিং এজ থাকবে একটা ম্যাটেরিয়ালের, আবার শ্যাঙ্কটা আলাদা ম্যাটেরিয়াল কার্বন স্টিলের, এই ধরনের হতে পারে। ইন জেনারেল পারপোজ application, high speed steels are widely employed because of their greater cutting efficiency. কিন্তু আমরা দেখি যে এর বাইরেও আরেকটা ধরনের ড্রিল বিট থাকে যেগুলো আমরা কার্টিজ আকার পাই, সিমেন্টেড কার্বাইড টিপ। এই টিপগুলো আমরা ইনসার্ট আকারে ব্যবহার করি, সেগুলা মাস প্রোডাকশনের ক্ষেত্রে এবং লঙ্গার লাইফ ওয়ার্কিং লাইফ এর ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকি। তো এগুলোর দামে হয়তো একটু বেশি, এগুলো স্পেশাল এবং বড় বড় ড্রিলের ক্ষেত্রে এগুলা ব্যবহার হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একদম বড় পুরো বডি একই ম্যাটেরিয়ালের তৈরি, আর আর এখানে হচ্ছে যে টিপটা মানে বডিটা এক ম্যাটেরিয়ালের আর শ্যাঙ্কটা আলাদা ম্যাটেরিয়ালের তৈরি। আর এখানে হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের যে বডিটা দেখা যাচ্ছে হাই স্পিড স্টিলের, সরি বডিটা কার্বন স্টিল, আর সরি শ্যাঙ্কটা কার্বন স্টিল আর বডিটা হাই স্পিড স্টিলের তৈরি। আর এখানে দেখা যাচ্ছে কি আলাদা টিপকে আমরা ইনসার্ট করেছি ডাইরেক্ট স্ক্রুর সাথে এই কাটিং এজে। সেই ক্ষেত্রে এগুলা আমরা সাধারণত সিমেন্টেড কার্বাইড টিপ হিসেবে ইনসার্ট করা হয়, এগুলো আমরা ব্যবহার করি। তাহলে সিমেন্টেড কার্বাইড, হাই স্পিড স্টিল, এই দুইটি ম্যাটেরিয়াল বেশিরভাবে ড্রিলিং এ ব্যবহার হয়। তো প্রিয় বন্ধুরা, আমরা আমাদের সেশনের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। আজকে আমরা দুইটা বিষয়ে বিশেষ করে আলোচনা করেছি। একটা হচ্ছে যে কিভাবে আমরা ড্রিল মেশিনের অপারেশনের ক্ষেত্রে আমরা ড্রিলিং অপারেশন ক্ষেত্রে ড্রিলিং মেশিনে কিভাবে আমরা কাটিং স্পিড অ্যান্ড ফিড নির্ধারণ করব সেটা বিষয় শিখছি। আর কি কি ধরনের টুইস্ট ড্রিলিং মেশিন ব্যবহার হয় সেটা শিখছি, এবং কি কি ম্যাটেরিয়ালের ড্রিল বিট হয়ে থাকে সাধারণত সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। এতক্ষণ আপনারা যারা দেখলেন, আশা করি আপনারা আমার আলোচনা শুনছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোনো পরামর্শ থাকে দয়া করে কমেন্টে জানাবেন। সেই সব প্রশ্ন এবং পরামর্শগুলো আমাদেরকে পরবর্তী সেশনগুলো পরিচালনায় সাহায্য করবে। আর আগামী সেশনে আমরা গ্রাইন্ডিং মেশিন সম্পর্কে আলোচনা করব। সেই আবার রিভিউ আলোচনা হবে, যদি এগুলো আমরা আলোচনা করেছি। আর এই সেশনটি যদি আবার দেখতে চান দয়া করে www.skills.gov.bd এই সাইট ভিজিট করুন। এতক্ষণ ধৈর্য ধরে আমাকে শোনার জন্য, আমার এই সেশনটি উপভোগ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।